আচ্ছা, তাহলে আজকে আমি আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আপনাদেরকে বোঝানো শুরু করব। এই চ্যাপ্টারটা ফার্স্টে করাবো, দেন একে একে সবগুলো শেষ করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে স্ট্যান্ডার্ড কস্টিংটা আসলে কি। স্ট্যান্ডার্ড কস্টিং হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা নির্দিষ্ট উৎপাদন খরচের একটি পূর্ব নির্ধারিত মান নির্ধারণ করে এবং প্রকৃত খরচের সঙ্গে তার তুলনা করে পার্থক্য বিশ্লেষণ করে। এই পার্থক্যকে বলা হয়ে থাকে ভ্যারিয়েন্স। আর এখানে ভ্যারিয়েন্স যেমন কি কি রয়েছে: ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স ইত্যাদি। এই ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কি জিনিস, লেবার ভ্যারিয়েন্স কি জিনিস, আমরা একটু পরে সেই বিষয়গুলো বুঝতে পারবো, উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে জানতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর উপাদানগুলো কি কি। এখানে থাকে কিছু স্ট্যান্ডার্ড কস্ট। প্রত্যেক খরচ প্রত্যেক খরচ উপাদানের, যেমন উপকরণ, শ্রম, ওভারহেড মানে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, এগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড খরচ নির্ধারণ করা থাকে এবং অ্যাকচুয়াল খরচ, প্রকৃত খরচ হিসাব রাখা হয়। এবং এই দুইটার পার্থক্যকে বিশ্লেষণ করা হয়ে থাকে স্ট্যান্ডার্ড কস্টিং এর মাধ্যমে। তো এই বাংলা কথা, এই কথাগুলো তো বুঝতে কারো কোনো প্রবলেম নেই। আর সামনে একটা উদাহরণ দিলে আপনাদের এই পুরো কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি নিচে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেন স্ট্যান্ডার্ড কস্টিং এটা করার উদ্দেশ্য আমাদের খরচটাকে নিয়ন্ত্রণ করা, বাজেট তৈরি ও মূল্য নির্ধারণে সহায়তা করা, পরিচালন সিদ্ধান্তে সহায়তা করা, অপচয় ও অদক্ষতা চিহ্নিত করা। এবার আমরা একটা উদাহরণ দেখবো। এই উদাহরণটা দেখলে আমরা পুরো স্ট্যান্ডার্ড কস্টিং এর বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক একটি বিস্কুট প্রস্তুতকারী কোম্পানি রয়েছে, যেটার নাম সাপোজ ধরে নেন ফ্রেশ বাইটস লিমিটেড। এই কোম্পানি প্রতি কেজি বিস্কুট উৎপাদনের জন্য নিজের মতো স্ট্যান্ডার্ড কস্ট নির্ধারণ করেছে। ধরেন সে চিন্তা করেছে যে এরকম খরচ হতে পারে। তার বিস্কুট তৈরি করতে কি কি লাগতে পারে: ময়দা লাগবে, চিনি লাগবে এবং শ্রমিক লাগবে যারা এই কাজটা সম্পাদন করবে। তো সে চিন্তা করলো যে ময়দা প্রতি কেজির দাম হতে পারে 50 টাকা করে, এবং সে 2 কেজি উৎপাদন করবে, 2 কেজি লাগতে পারে, যেটার জন্য তার 100 টাকা প্রয়োজন হবে। চিনি লাগতে পারে প্রতি কেজি 60 টাকা করে, 1 কেজি লাগতে পারে, সেটা 60 টাকা দাম হতে পারে। এখানে 1 কেজি বিস্কুট তৈরি করার জন্য সে হিসাবটা করেছে যে 1 কেজি বিস্কুট তৈরি করার জন্য তার ময়দার প্রয়োজন হতে পারে 2 কেজি। যে ময়দার দাম প্রতি কেজি 50 টাকা, যেটার দাম হতে পারে 100 টাকা। আর চিনি 1 কেজি দরকার হতে পারে 1 কেজি বিস্কুট তৈরি করার জন্য, যেটার দাম 60 টাকা। আর মজুরি প্রতি ঘন্টা 80 টাকা, যেখানে 2 ঘন্টা কাজ করলেই হবে, তাহলে 160 টাকা মজুরি লাগতে পারে। তো স্ট্যান্ডার্ড কস্ট সে টোটালটা যোগ করলো যে তার 1 কেজি বিস্কুট তৈরি করতে খরচ হতে পারে 320 টাকা। এখন এটা তো সে চিন্তা করেছে, কিন্তু সে যখন বাস্তবে বিস্কুটটা তৈরি করলো, তখন দেখা গেল কি সে ভেবেছিল 2 কেজি ময়দা লাগতে পারে, কিন্তু ময়দা লেগেছে 2 কেজি 200 গ্রাম। এবং প্রতি কেজির দাম সে ভেবেছিল যে 50 টাকা করে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি যে সময় সে বাস্তবে কিনতে গেল তখন দেখলো যে 55 টাকা করে পড়েছে। এই যে দাম কিছুটা বেড়ে গিয়েছে, এই অ্যাকচুয়াল কস্ট তার কত হয়েছে? 121 টাকা, যেটা সে ভেবেছিল হতে পারে 100 টাকা। ঠিক একইভাবে চিনি লেগেছে 1.1 কেজি 100 গ্রাম। সে ভেবেছিল 1 কেজি লাগবে, কিন্তু সেটা লেগেছে 1 কেজি 100 গ্রাম। এবং সে ভেবেছিল যে এখানে এটার দর হতে পারে 60 টাকা করে, কিন্তু এখানেও তার দামটা বেড়ে গেছে 65 টাকা করে হয়ে গেছে, ফলে দামটাও বেড়ে গেছে। শ্রম ঘন্টাও সে ভেবেছিল 2 ঘন্টা করে লাগবে, কিন্তু সেখানেও লাগলো 2.5 ঘন্টা। এবং ভেবেছিল 80 টাকা করে মজুরি দিলে হবে, কিন্তু দিতে হলো 85 টাকা। মানে তার টোটাল কস্ট সব জায়গা থেকে অ্যাকচুয়ালি বেড়ে গেল। এবং বেড়ে গেলে এই যে তার বাস্তবে যেটা হলো, এটা অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট তার কত হলো? 405 টাকা। আর সে ভেবেছিল তার খরচ হতে পারে 320 টাকা। তো এই যে যেই পার্থক্যটা, 405 থেকে 320, এই 85 টাকা তার এক্সট্রা খরচ হলো, বেশি খরচ হয়ে গেল। এইটাই কস্ট ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড কস্টিং এর মাধ্যমে আমরা বের করে থাকবো। তো বের করে আমরা আসলে কি করব? এখানে ম্যানেজমেন্ট এই পার্থক্য বিশ্লেষণ করে দেখবে উপকরণ কেন বেশি লেগেছে, কি কারণে বেশি লেগেছে, দর বেশি কেন হয়েছে, আর শ্রম বেশি সময় কেন। এর মাধ্যমে ভবিষ্যৎ উৎপাদন ও খরচ আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। তার মানে একজন ম্যানেজমেন্ট
যে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার সে এইগুলো বিশ্লেষণ করে সে চিন্তা করবে কেন উপাদানটা বেশি লাগছে, কিভাবে উপাদানটা আরেকটু ব্যবহার কমানো যায়, কিভাবে কমিয়ে অল্প খরচ করে বেশি উৎপাদন করা যায়, এখানে দরটা কেন বেশি হয়েছে, এগুলো নিয়ে সে রিসার্চ রিসার্চ করবে। তো আমরা কি স্ট্যান্ডার্ড কস্টিং এর বিষয়টা কি সবাই বুঝতে পেরেছি যে স্ট্যান্ডার্ড কস্টিং বিষয়টা আসলে কি জিনিস? এখনই হচ্ছে আমরা অঙ্কের মধ্যে চলে যাব। আমাকে একটু কয়েকজন রেসপন্স করে শোনাবেন। আকাশ ভাই কি বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড কস্টিং বিষয়টা কি জিনিস? হ্যাঁ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন যদি কারো বুঝতে প্রবলেম হয়, কারণ এখন তো সবার কাছে জিজ্ঞাসা করা সম্ভব না, অনেকে আপনারা। না ভাইয়া, সমস্যা নাই, বুঝতে পারছি। ওকে, তাহলে জি এখন ভাইয়া, হচ্ছে আমরা বলেন। অঙ্কের মধ্যে চলে যাব। আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, যেটা ওই যে এখানে দেখছিলাম যে আমাদের ময়দা চিনি ভেবেছিলাম একটা ধরে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অন্য কিছু দাম বেড়ে গেছে। দ্বিতীয় আরেকটা হতে পারে লেবার ভ্যারিয়েন্স। তিন ভাগে ভাগ করা হয়েছে। লেবার ভ্যারিয়েন্স ওই যে এখানে ধরেছিলাম যে 2 ঘন্টা লাগতে পারে লেবার, এবং তার হচ্ছে কস্টিং হতে পারে 80 টাকা করে, কিন্তু সেখানে দেখলাম যে 2.5 ঘন্টা লেগেছে এবং কস্টিংও বেড়ে গেছে। আর এখানে হচ্ছে ওভারহেড, যেটা উদাহরণের মধ্যে আমরা হয়তো দেখতে পারি নাই, এই উদাহরণের মধ্যে ছিল না। সেটা হচ্ছে হয়তো দেখা গেল আপনি কোনো একটা গাড়ি তৈরির কারখানার কথা যদি চিন্তা করেন, ওই গাড়ি তৈরিতে এখানে ইলেকট্রিসিটি বিল হতে পারে এবং অন্যান্য আদার্স কস্টিং যেগুলো থাকে ফ্যাক্টরিতে, সেইগুলো হচ্ছে ওভারহেড। সেটা দেখা গেল ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড এটা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল তার থেকে বেশিও লাগতে পারে অথবা কম লাগতে পারে, ওইটা হচ্ছে ওভারহেড ভ্যারিয়েন্স এর মধ্যে চলে যাবে। তো আমরা কি ম্যাটেরিয়াল এবং লেবার ভ্যারিয়েন্সটা তো সবাই আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি, ওভারহেড ভ্যারিয়েন্সটাও কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, একটু অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমি কি হতে পারে ইলেকট্রিসিটি বিল হয়তো ভেবে নিয়েছিলাম একরকম, কিন্তু বাস্তবে দেখা গেল কিছুটা কম হতে পারে অথবা বেশি হতে পারে, ওটা হচ্ছে ওভারহেড ভ্যারিয়েন্স। এবার আজকে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স নিয়ে কাজ করব। মানে আপনাদের প্রথম কয়েকটা ক্লাস হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর উপরেই হবে, তারপর এক এক করে বাকিগুলো শিখতে পারবেন। তো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের অঙ্কে একাধিক ম্যাটেরিয়ালের তথ্য দেওয়া থাকলে 4টি ওয়ার্কিং এবং 5টি রিকোয়ারমেন্ট নির্ণয় করতে হবে। পক্ষান্তরে একাধিক ম্যাটেরিয়ালের তথ্য দেওয়া না থাকলে 2টি ওয়ার্কিং এবং 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। তাহলে আমাদের ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের অঙ্কে আমরা দেখব যে কয়টা ম্যাটেরিয়াল আছে। আমাদের উদাহরণে কিন্তু 2টা ম্যাটেরিয়াল ছিল, বিস্কুট তৈরি করতে চাচ্ছি যেখানে ময়দা লাগছে, চিনি লাগছে। এখানে কিন্তু দুই দুই ধরনের ম্যাটেরিয়াল। তো এভাবে এরকম যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে, তাহলে ম্যাটেরিয়াল দেখেই আমরা বুঝে যাব যে আমাদের ওয়ার্কিং করতে হবে 4টা এবং রিকোয়ারমেন্ট করতে হবে 5টা। আর যদি ম্যাটেরিয়াল একটা থাকে, তাহলে বুঝতে হবে আমাদের ওয়ার্কিং করতে হবে 2টা এবং রিকোয়ারমেন্ট করতে হবে 3টা। এবার ওয়ার্কিং যে 4টা করতে হবে সেই 4টা কি কি? প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড কস্ট বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করতে হবে, অ্যাকচুয়াল কস্ট বের করতে হবে। যদি একটা ম্যাটেরিয়াল থাকে তাহলে এই দুইটা ওয়ার্কিং করলেই শেষ, আর কোনো ওয়ার্কিং করতে হবে না। কিন্তু যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে, তাহলে নিচের দুইটা ওয়ার্কিংও করতে হবে। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এই দুইটাও বের করতে হবে। আমরা কি এই স্লাইডের পুরো বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে? আয়েশা আক্তার আপু রেসপন্স করে বলবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন বুঝতে না পারলে। আমি কি পরবর্তী স্লাইডে চলে যাব তাহলে? জি ভাইয়া। একটু রেসপন্স করে আমাকে হেল্প করবেন সবাই। আচ্ছা, এবার দ্বিতীয় ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স দেখেন, আমরা তো এখানে সবটা হচ্ছে পূর্ণরূপ নিয়ে কাজ করব না, সংক্ষিপ্ত ফর্ম নিয়ে হচ্ছে কাজ কাজ করব। এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কে এসকিউ, স্ট্যান্ডার্ড প্রাইস কে এসপি দ্বারা প্রকাশ করা হবে, স্ট্যান্ডার্ড কস্ট কে এসসি দ্বারা প্রকাশ করা হবে। ঠিক একইভাবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস এবং অ্যাকচুয়াল কস্ট কে একিউ, এপি, এসি দ্বারা প্রকাশ করা হবে। আর এই যে ওয়ার্কিং এ আমরা দেখেছিলাম যে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল বাই হচ্ছে টিএসকিউ। টিএসকিউ
এটার ফুল মিনিং কি, এই যে নিচে লেখা আছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এবং গুণ করতে হবে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে, টিএকিউ। টিএকিউ হচ্ছে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করার সূত্র হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট বাই হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এটা হচ্ছে সূত্র। জাস্ট আমরা এখন সূত্রটা দেখে রাখি, অঙ্কের মধ্যে গেলে এই সূত্রটা একেবারে মুখস্থ হয়ে যাবে, কোনো প্রকার টেনশন করতে হবে না। এবার আমাদের হচ্ছে এর পরেরটায় চলে যাই। পরে দেখা যাচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল দুইটা আছে। জাস্ট এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে আপনাদেরকে যে ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল এতে কোয়ান্টিটি আছে হচ্ছে 500 কেজি, 5,000 কেজি। ম্যাটেরিয়াল বি তে আছে হচ্ছে 8,000 কেজি। প্রাইস দেওয়া আছে 3 টাকা, 3 টাকা 80 পয়সা। কস্ট গুলো হচ্ছে এই 5,000-এর সাথে 3 গুণ করে 15,000, এবং নিচেরটায় গুণ করে 30,400। এইখান থেকে হচ্ছে টোটাল কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটিটা কিভাবে বের করা হবে সেটা দেখানো হচ্ছে এখানে। যে কোয়ান্টিটিটা 5,000 এবং 8,000 এই দুইটা যোগ করে হচ্ছে টোটাল কোয়ান্টিটি বের করা হচ্ছে, এবং এটার প্রাইস দুইটাকে যোগ করে হচ্ছে টোটাল কস্ট বের করা হচ্ছে। এতটুকু বুঝতে তো কারো কোনো প্রবলেম নেই? আমাকে একটু রেসপন্স করে সবাই হেল্প করবেন, তাহলে পরের স্লাইডে চলে যাব। না, না না ভাইয়া, ভাইয়া, প্রবলেম নেই। প্রবলেম নেই। প্রবলেম নেই ভাইয়া, না ভাইয়া, কোনো সমস্যা নেই। সেকেন্ড স্লাইডে চলে গেলাম। এবার রিকোয়ারমেন্ট, আমাদের 4টা ওয়ার্কিং বোঝা শেষ। এখন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে যে 5টা রিকোয়ারমেন্ট কি কি করতে হবে। তো প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্র হচ্ছে টিএসসি, মানে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে বাদ দিব যখন হচ্ছে একাধিক ম্যাটেরিয়াল থাকবে। আর যদি একাধিক ম্যাটেরিয়াল না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিচের এই সূত্রটা ব্যবহার করা হবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। এটা হচ্ছে যদি একটা ম্যাটেরিয়াল থাকে, আর একাধিক ম্যাটেরিয়াল থাকলে উপরেরটা ব্যবহার করতে হবে। আমরা কি প্রথম রিকোয়ারমেন্টটা সবাই ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করে আমাকে হেল্প করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। পরেরটা চলে যাচ্ছি। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্স নির্ণয় করার সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসটাকে মাইনাস বাদ দিতে হবে এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। স্ট্যান্ডার্ড প্রাইস, যদি আমাদের ওই উদাহরণের কথাটা মনে করি, যে আমরা ভেবেছিলাম চিনি লাগবে হচ্ছে 60 টাকা করে, কিন্তু চিনির দাম বেড়ে হয়ে গেল 65 টাকা। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা হচ্ছে ধরেন ওইখানে 1 কেজি বিস্কুট তৈরি করার হিসাব করা হয়েছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে, আর অ্যাকচুয়ালি সে বিস্কুট তৈরি করলো 5 কেজি। এরকম হলে সেটা হচ্ছে এইভাবে গুণ করতে হবে। আর দ্বিতীয় সামনের প্রবলেম সলভ করলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্স বের করার সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিব এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট। 4 নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। মিক্স ভ্যারিয়েন্স, এই যে আমাদের কিন্তু যদি একটা ম্যাটেরিয়াল থাকতো তাহলে এই 3টা রিকোয়ারমেন্ট পর্যন্ত করলেই অঙ্কটা শেষ হয়ে যেত। কিন্তু যদি ম্যাটেরিয়াল একাধিক থাকে তাহলে আমাদের কি করতে হবে? 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। 5টা রিকোয়ারমেন্টের ভিতরে একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। মিক্স ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে কি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। দেখেন, এই রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা বের করেছে, এটা কিন্তু আমরা বের করেছিলাম 3 নাম্বার ওয়ার্কিং এ বের করেছিলাম। এই যে দেখেন আমাদের ওয়ার্কিং ছিল না, কোথায় গেল? এই যে আমরা বলেছিলাম যে ম্যাটেরিয়াল যদি একাধিক থাকে তাহলে হচ্ছে আমাদের ওয়ার্কিং করতে হবে 4টা। এই যে 3 নাম্বার ওয়ার্কিং রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এবং 4 নাম্বার ওয়ার্কিং হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, যেটা আমাদের 4 নম্বর এবং 5 নম্বর রিকোয়ারমেন্টটা তৈরি করতে গেলে সেখানে বের করতে গেলে সেটা সেখানে দরকার হচ্ছে। এই যে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দরকার হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্টে। এটা থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিব, স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করবো। এবার 5 নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। ইল্ড ভ্যারিয়েন্স বের করার সূত্রটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিব এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব, যেটা আমরা ওয়ার্কিং 4-এ বের করেছিলাম। এই যে ওয়ার্কিং 4-এ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করতে বলেছিল।
যেটা আমরা কেন করেছিলাম, কারণ হচ্ছে আমাদের 5 নম্বর রিকোয়ারমেন্ট বের করতে গেলে এই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা দরকার হবে। এবার আমাদের এই 5টা রিকোয়ারমেন্ট মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে এটার মাধ্যমে, এই যে সিপিইউ এম ওই, এটার মাধ্যমে আপনারা মনে রাখতে পারবেন খুব সহজেই যে কি কি রিকোয়ারমেন্ট আমাদের বের করতে হবে। সি দ্বারা হচ্ছে কস্ট, মানে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। পি দ্বারা হচ্ছে প্রাইস, দ্যাট মিনস ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। এম মিনস হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, এবং ওয়াই মিনস হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি? এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর না, বুঝতে পারলে আরেকবার বুঝাইলে ভালো হতো। কোনটা বোঝালে বেটার হতো, এই পূর্বেরটা? কোনটা বুঝতে পারেন নাই সেটা জি, আমাকে জি। বললে better হতো। কি বললেন সে একটু আনমিউট করে কথা বলেন। এইটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। এই স্লাইডটাই? জি, জি। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের যে 5টা রিকোয়ারমেন্ট করা হচ্ছে, এই যে এখানে যে 5টা রিকোয়ারমেন্ট আমরা করলাম, 1 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, 2 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, 3 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, 4 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, এবং 5 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। এই 5টা রিকোয়ারমেন্টকে সহজে মনে রাখার জন্য হচ্ছে এইটা তৈরি করা হয়েছে, যে সিপিইউ এম ওই, সিপিইউ মাই। সিপিইউ তো সবাই জানেন যে কম্পিউটার একটা সিপিইউ থাকে, এটার মাধ্যমে এটা মনে থাকবে। এবং মাই মানে হচ্ছে আমার, মানে আপনার একটা সিপিইউ আছে, এটা মনে রেখে হচ্ছে এটা আপনি এই 5টা রিকোয়ারমেন্ট মাথায় রাখতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্ট আমাকে করতে হবে। তো সি ফর হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এই যে এখানে সি দ্বারা হচ্ছে কস্ট বোঝাচ্ছে, তার মানে প্রথম রিকোয়ারমেন্টটা আমাকে বের করতে হবে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। পি দ্বারা হচ্ছে প্রাইস, প্রাইস দ্বারা এখন আমরা বুঝতে পারবো কি দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বের করতে হবে। ইউ দ্বারা হচ্ছে ইউজেস, দ্যাট মিনস হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স বের করতে হবে 3 নম্বর রিকোয়ারমেন্টে। 4 নম্বরে এখানে আছে মাই, এম দ্বারা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স, এবং ওই দ্বারা হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স। তো সিপিইউ যদি একটা ম্যাটেরিয়াল থাকে, আমাদের সিপিইউ এই তিনটা বের করলেই হয়ে যাবে। যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে সেই ক্ষেত্রে আরো দুইটা অ্যাড করতে হবে, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স, একটা হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স। এখন কি আমাদের সকলের কাছে এটা ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার এই অঙ্কের সব থেকে মজার বিষয়টা যেটা, আচ্ছা তার আগে একটা জিনিস বুঝিয়ে নিই, সেটা হচ্ছে অ্যান্সার যদি পজিটিভ হয়, মানে যদি প্লাস ফিগারের অ্যান্সার হয়, তাহলে ফেভারেবলের সিম্বল হিসেবে আমরা এফ ইউজ করব। যেমন মনে করেন কোন একটা ক্যালকুলেশন করলাম যেখানে 100 থেকে 80 বিয়োগ করা হয়েছে, দ্যাট মিনস এই 20 হচ্ছে একটা প্লাস ফিগার। প্লাস ফিগার ফেভারেবলের সিম্বল হিসেবে এফ ইউজ করব। আর অ্যান্সার যদি নেগেটিভ হয়, তাহলে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করব। সাপোজ ধরে নেওয়া হচ্ছে 80 থেকে 100 বিয়োগ করা হলো, তাহলে এই যে যে 20টা বের করা হলো, এর পূর্বে আমরা কোনো মাইনাস চিহ্ন ইউজ করব না, পাশে হচ্ছে মাইনাসের সিম্বল হিসেবে এ ইউজ করব। এটা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। সবাই আমাকে একটু রেসপন্স করে হেল্প করবেন, তাহলে আমার সামনে আগাতে সুবিধা হবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে এই অঙ্কের সব থেকে মজার বিষয়টা হচ্ছে আমি যে অঙ্কটা করছি, আমার অঙ্কটা সঠিক হলো নাকি ভুল হলো সেটা পরীক্ষার সময় আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে শুনতে হবে না। আমি নিজেই আমার নিজেরটা চেক করতে পারবো যে আমার উত্তরটা কি সঠিক হলো নাকি ভুল হলো। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের যে 5টা রিকোয়ারমেন্ট ছিল, যে সি পি ইউ এম ওয়াই, এই 5টা রিকোয়ারমেন্ট ছিল, এই 5টা রিকোয়ারমেন্টের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হলো নাকি ভুল হলো। যে প্রথম রিকোয়ারমেন্টটা ছিল ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, সি ফর কস্ট ভ্যারিয়েন্স, এই কস্ট ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা হচ্ছে পরবর্তী দুইটা 2 নম্বর এবং 3 নম্বর রিকোয়ারমেন্ট, মানে পি এবং ইউ, প্রাইস ভ্যারিয়েন্স এবং ইউজেস ভ্যারিয়েন্স, এই দুইটা যোগ করলেও যদি এই ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স এর সেম ভ্যালু আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের 1, 2 এবং 3, তিনটা রিকোয়ারমেন্টই সঠিক হয়েছে। ঠিক একইভাবে 3 নম্বর রিকোয়ারমেন্টে যেটা এসেছিল, যে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স এর যে ভ্যালুটা এসেছে,
পরবর্তী দুইটা রিকোয়ারমেন্ট এম ওয়াই, এম ফর হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এবং ওয়াই ফর হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এই দুইটা যোগ করলেও যদি ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এর সমান হয়, তাহলে বুঝতে পারবো যে আমাদের 3, 4 এবং 5 নাম্বার রিকোয়ারমেন্ট সঠিক হয়েছে, মানে আমাদের সম্পূর্ণ অঙ্কটাই সঠিক হয়েছে। এই কারণে আমাদের পরীক্ষার হলে কোনো ফ্রেন্ডদের হেল্প নিতে হবে না। আমরা কি প্রুভমেন্টের বিষয়টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এবার আজকে আপনাদের কি এই পর্যন্তই রাখবো নাকি একটা অঙ্কের মধ্যে ঢুকে যাব? একটা অঙ্ক একটা কি ম্যাথ করাবো নাকি এই পর্যন্তই থাকবে আজকের মতো? একটা ম্যাথ করান ভাইয়া, তাহলে ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, তাহলে একটা ম্যাথ একটু করাই, যদি সম্পূর্ণ ম্যাথটা করানো যাবে না মেবি। আচ্ছা দেখেন, এখানে একজন হচ্ছে আমাকে একটু পড়ে শোনাবেন। আকাশ আজকে সর্দার। বেসিকটা আকাশ, থাকলে মনে হয় জি ভাইয়া বেসিক বলেন। বলতেছি বেসিক আলোচনা পর্যন্ত আজকে মনে হয় থাকলেই ভালো হতো। আমরা সূত্রগুলো বা এই আলোচনাগুলো বাসায় একটু নিজেরা দেখতাম, তাহলে আর একটু ক্লিয়ার হলে অঙ্ক করালে মনে হয় আরো বেশি ভালো হতো। হ্যাঁ, আমি ওই কারণে হচ্ছে আপনাদের সাজেশন নিচ্ছিলাম। আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমি সামনে আগাবো, তা না হলে আজকে এই সূত্র পর্যন্তই থাকবো। এখন সবাই কি বলেন? ভাই আজকে অঙ্ক জি। করানোর দরকার নেই। আচ্ছা, আমি তারপরেও অল্প একটু দুই একটা রিকোয়ারমেন্ট করাই দেই। মনে করেন দুই একটা রিকোয়ারমেন্ট না, একটা দুইটা ওয়ার্কিং করিয়ে দিই, তাহলে একটু সবার জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে? দুইটা ওয়ার্কিং করলে তো আর তেমন কোনো প্রবলেম হবে না, আপনাদের ফর্মুলা যা আছে সেটাই আপনারা করবেন, জাস্ট আমি দুইটা ওয়ার্কিং করিয়ে দিব আজকে অনলি। আকাশ ভাই একটু প্রশ্নটা একটু পড়ে শোনাবেন আমাকে। The standard mix for 8,000 units of product Y as 2014. আচ্ছা, material A 4,000 kg at the rate টাকা 3 per kg. Material B 6,000 kg টাকা 3.50 per kg. The actual mix for 10,000 unit product Y is as follows. Material A 5,000 kg টাকা 3 per kg. Material B 8,000 kg টাকা 3.80 per kg. You are to determine a material cost variance, materials price variance, material uses variance, material mix variance, material yield variance. ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। এবার আয়শা আক্তার আপু, এখানে একটু দেখে বলবেন যে এখানে আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে 5টা রিকোয়ারমেন্ট করতে: কস্ট ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স, মিক্স ভ্যারিয়েন্স, ইল্ড ভ্যারিয়েন্স। যদি এইগুলো নাও বলতো তাহলেও কি আমরা বুঝতে পারতাম না যে কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে? আয়শা আপু একটু রেসপন্স করবেন যে কিভাবে আমরা বুঝতে পারতাম। কারণ একটা ম্যাটেরিয়াল দেওয়া থাকলে হচ্ছে আমাদের তিনটা বের করতে হবে, আর যদি একটার একাধিক থাকে তাহলে আমাদের পাঁচটাই বের করতে হবে। থ্যাংক ইউ আপু আপনাকে। তাহলে এখানে দেখেন, আমরা কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল এ এবং বি, তার মানে কি একাধিক ম্যাটেরিয়াল আছে। একাধিক ম্যাটেরিয়াল আছে, এটা যদি প্রশ্নে 5টা রিকোয়ারমেন্ট করতে নাও বলতো, শুধু যদি বলতো যে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স করতে, তাহলেও কিন্তু আমরা 5টা রিকোয়ারমেন্টই করতাম। কারণ আমরা জানি ম্যাটেরিয়াল যদি একটা থাকে তাহলে হচ্ছে দুইটা ওয়ার্কিং এবং তিনটা রিকোয়ারমেন্ট করতে হবে, এবং যদি একাধিক থাকে তাহলে 4টা ওয়ার্কিং এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। তো যেহেতু এখানে একাধিক ম্যাটেরিয়াল আছে, তার মানে হচ্ছে আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। আমার মনে হয় আজকের মতো ক্লাসটা এখানে স্টপ করলে বেটার হয়, কারণ এরপরে ওয়ার্কিং এ যদি ঢুকি, ওয়ার্কিংটা শেষ করতে না পারলে আপনারা আবার বুঝতে পারবেন না। আজকের মতো কি তাহলে এই পর্যন্ত শেষ করে দিব? জি ভাইয়া, হ্যাঁ, এখানে ওকে, তো তাহলে অঙ্কটাই আপনারা দেখছিলাম। স্ক্রিনশট নিয়েছেন নাকি আমি আপনাদেরকে একবার স্ক্রিনশট নিতে হেল্প করব? হ্যাঁ, নিয়েছি, আমি নিয়েছি। ফাইলটা গ্রুপে দিয়ে দিলে মনে হয় বেশি সুবিধা হতো। মানে এই পর্যন্ত আমি স্ক্রিনশট, আচ্ছা আমি তাহলে এটার স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত যা বোঝালাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি একটু জি ভাইয়া। মেজবাহ ভাইয়া, আপনি কি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? জি বুঝছি। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। ফারিয়া আক্তার আপু, আপনি কি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন?
ভাইয়া আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে যে আমি যেই পর্যন্ত বোঝালাম এই পর্যন্ত কি আপনার বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি একটু বাইরে ছিলাম তো, ওই জন্য আপনার রেসপন্স করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই করতে পারেন, আজকের এই পর্যন্ত। আর যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিব। আর রেকর্ডটা হচ্ছে আমি মিলন ভাইকে দিয়ে দিব, মিলন ভাই হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্কটা সেন্ড করে দিবেন। আপনাদের কি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলেও রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা এখানে শেষ করব। না ভাইয়া, প্রশ্ন দিন। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।